নির্ধারিত সময়ের কিছু আগেই বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের দেখাবো সেই ছবি আমরা। ডিজে মামলায় আজকে অবশেষে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে হাইকোর্টের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে রক্ষা কবচ তুলে নেওয়া হবে। অন্যদিকে সেখানে আমরা জানি যে কি আমরা দেখেছিলাম যে হাইকোর্টের তরফে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যে সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক জরিমানারও হুঁশিয়ারির কথা শোনানো হয়েছিল। অর্থাৎ কড়া একেবারে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, আদালতের তরফে ভর্ৎসনা শুনতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তারপরেই দেখা গেল বিধাননগর মহকুমা আদালতে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, একেবারে বিধাননগর আদালত চত্বর, যেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন যে আজই ডিজে মন্তব্যে অভিষেকের কণ্ঠস্বরে নমুনা দেওয়ার দিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আমরা দেখতেই পাচ্ছি যে নির্ধারিত সময়ের কিছু আগে পৌঁছে গিয়েছেন বিধাননগর মহকুমা আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার 12টার মধ্যে আসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে অর্থাৎ 12টা আগে তিনি পৌঁছে যান। এবং এই মুহূর্তে তিনি যে বিধাননগর আদালতের ভেতরে আছেন এবং সেইখানে সিআইডির আধিকারিকরা আছেন, ফরেন্সিক টিমের আধিকারিকরা আছে, ফরেন্সিক সায়েন্টিস্টদের তরফ থেকে এই যে ভয়েস স্যাম্পল সেটা নেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি যারা এই কেসে যে মামলা, সেই মামলার ডেটও আজকে আছে এবং এই আজকে ডেটের মামলা সেইখানে যারা পুলিশের আধিকারিকরা বা সিআইডির আধিকারিকরাও আছেন। কেন কি সিআইডি যে মামলা শুরু করেছে যে এই যে 12টার পর তিনি দেখে নেবেন, ডিজে বাজাবেন, এই যে মামলা, এই মামলা নিয়ে তো একাধিকবার তাকে তলব করা হয়েছে কিন্তু তিনি আসতে পারেননি। সেক্ষেত্রে আজ যে ভয়েস স্যাম্পল এবং দ্বিতীয় যে এই মামলা শুনানি আজকেই, সেক্ষেত্রে দেখা যায় কি এই যে মামলা কোথায় যায়। এবং এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করেন তখন কড়া নিরাপত্তার মাধ্যমেই তাকে নিয়ে যাওয়া হয় কোর্টের ভেতরে। এবং সেইখান থেকে যারা পুলিশের আধিকারিক তারা গার্ড করে নিয়ে যান এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার নিজস্ব সিকিউরিটি গার্ডরাও ছিলেন। সেক্ষেত্রে দেখা যায় কি যে এই যে মামলা তার বিরুদ্ধে হয়েছিল, সেই মামলা যে কণ্ঠস্বর আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, সেই কণ্ঠস্বরের যে নমুনার যে রিপোর্ট, সেটা রিপোর্ট আসার পর কি রিপোর্ট আসে এবং কতটা বলা যেতে পারে ম্যাচ করানো হবে সেই দিনকার বক্তব্য এবং আজের যে কণ্ঠস্বরের যে বক্তব্য, সেই ম্যাচ করিয়ে পুলিশের আধিকারিকদের যে মামলা সেটা এগিয়ে যাবে। সেক্ষেত্রে যারা আজ এসএজিএম যে এসছেন বিধাননগর কোর্টে, তার সামনে এই নমুনা সংগ্রহ করা হবে। সেই জন্য বলা যেতে পারে কোর্ট চত্বর পুরোটাই ফাঁকা করে দেওয়া হয়েছে, কোর্টের মধ্যে কোনো লোক রাখা হয়নি। সেক্ষেত্রে একাধিক যারা পুলিশ কর্তারা তারা ভেতরে বসে আছেন এবং তারা পিসফুল এই যে অডিও অর্থাৎ যে কণ্ঠস্বরের যে নমুনা সেটা সংগ্রহ করবেন। সেক্ষেত্রে যারা যে তাদের আইনজীবী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইনজীবী, তিনিও এসছেন এবং তার সঙ্গে এই যে সামনে থেকেই তার যে নমুনা সেটা সংগ্রহ করার যে কাজ সেটা করবেন যারা ফরেন্সিক টিমের আধিকারিকরা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করেছেন এবং কোর্টের যে ভেতরে প্রেমিসেস এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে গেছেন। সন্তোষ, আমরা দেখতেই পাচ্ছি যে রীতিমতো একেবারে কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে বিধাননগর আদালত চত্বর এবং তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নির্ধারিত সময়ের কিছু আগেই পৌঁছে যান। কারণ আমরা দেখেছি যে এর আগেই কিন্তু আদালতের তরফে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছিল যে সবকিছুর একটা সীমা রয়েছে, বিচারকের নির্দেশ মানতে বাধ্য। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি 30শে জুন এবং 8ই জুলাই গড়হাজির থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই এই গড়হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করেছিল আদালত। একদমই, দেখো বারবার তাকে তলব করা হয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাড়া দিতে পারেন না বিধাননগর কোর্টে। অর্থাৎ তার যে বক্তব্য সেটা তিনি হাইকোর্টে মুভ করেন আগাম জামিনের জন্য। সেক্ষেত্রে কোর্ট থেকেও জানানো হয়েছিল যে তার যে মামলা যে লোয়ার কোর্টে চলছে সেখানেই চলবে এবং তাছাড়া তাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেতে হবে না। কেন কি তার যে মামলা সেটা লোয়ার কোর্টের মামলা এবং সেখানেই তার বক্তব্য অর্থাৎ যা থাকবে সে কোর্টের মধ্যে জানাতে হবে। এছাড়া যে বিষয় অর্থাৎ যে সাইবার ক্রাইমের যে মামলা তার বিরুদ্ধে হয়েছিল, যে বিষয় নিয়ে তাকে তলব করা হয়েছিল সেটা বারবার এড়াচ্ছিলেন। কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন এবং এর মধ্যে যে প্রসেস সেটা সিআইডির সামনে এবং যে ফরেন্সিক টিম আছে তাদের সামনে যে কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করা হবে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি, সরাসরি রয়েছেন মৌমিতা মিত্র।
মমিতা, তোমার কাছে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? আমরা দেখতেই পাচ্ছি যে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে। দেখো, একেবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে এর আগে দুবার তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন, অর্থাৎ তাকে আদালতের তরফ থেকে, বিধাননগর আদালতের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে এবং নির্বাচনী প্রচার চলাকালীন তার যে মন্তব্যে তিনি একেবারে বলেছিলেন যে ভোটের শেষে ডিজে বাজানো হবে, সেই যে মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে সিআইডি এই মামলার তদন্ত শুরু করে এবং সেই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবনের সিআইডির দফতরে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার যিনি সোশ্যাল মিডিয়া যিনি সামলান, তার পরিবারের যিনি সদস্য, তারও বক্তব্য নেওয়া হয়েছে এবং সব মিলিয়ে নিম্ন আদালতের নির্দেশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে এবং সেই নমুনা মিলিয়ে দেখা হবে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখি যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিন্তু রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয়। আদালতে বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট যে নির্দেশ দিয়েছেন যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ রয়েছে, রক্ষা কবচ দেওয়া হয়েছিল এই শর্তেই যে তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং যে নির্দেশ নিম্ন আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে যে কণ্ঠস্বরের নমুনা তিনি দেবেন, সেই নির্দেশ তাকে পালন করতে হবে। সেখানে দাঁড়িয়ে তিনি বারবার, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তদন্তকে ব্যাহত করার চেষ্টা করছেন, সেই রকম অভিযোগ তোলা হয়েছিল সিআইডির তরফ থেকে এবং বিচারপতি তিনি কিন্তু রীতিমতো তাকে ভৎসনা করেন এবং তাকে ডেডলাইন দেওয়া হয়েছিল যে আজকে বুধবার 15 জুলাই দুপুর 12টায় তাকে নিম্ন আদালতে অর্থাৎ বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। এবং আজকে যেটা দেখা গেল যে নির্ধারিত সময়ের ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন বিধাননগর আদালতে এবং তার কণ্ঠস্বরের নমুনা তিনি দেবেন এবং ডিজে মন্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক, যে মামলা তদন্ত করছে সিআইডি, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই এই কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার চলাকালীন একাধিক জেলায় তিনি যে নির্বাচনী প্রচার করেছেন, একাধিক কর্মসূচি থেকে বা জনসভা থেকে তাকে কিন্তু এই মন্তব্য করতে দেখা গিয়েছিল, যেখানে তিনি বলছেন যে ভোটের পরে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে বাজানো হবে এবং একটা হুঁশিয়ারি, কোথাও একটা প্রচ্ছন্ন হুমকির একটা ছাপ দেখা গিয়েছিল এই বক্তব্যের মধ্যে থেকে এবং তার পরবর্তীতে অভিযোগ দায়ের হয়, নির্দিষ্টভাবে থানায় অভিযোগ করেন বাগুইহাটির বাসিন্দা এক ব্যক্তি এবং পুলিশ প্রাথমিকভাবে সেই তদন্ত করছিল এই ডিজে মন্তব্যকে কেন্দ্র করে এবং পরবর্তী ক্ষেত্রে সিআইডির হাতে যায় সেই তদন্তভার এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবার হাজিরা এড়ানোর পরে আজকে তৃতীয় দিনের যে তাকে তলব, সেখানে আজকে ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন বিধাননগর আদালতে এবং কণ্ঠস্বরের নমুনা তিনি দেবেন এবং আমরা যেটা দেখলাম যে একেবারে একাধিক গাড়ি নিয়ে তিনি একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করলেন বিধাননগর আদালতে। স্বাভাবিকভাবেই নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত রয়েছে এখানে আদালত চত্বরে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে একাধিকবার আদালতের তরফ থেকে তলব এড়িয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্টে রীতিমতো ভৎসিত হওয়ার পরে রীতিমতো যে কড়া নির্দেশের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই নির্দেশের পরবর্তীতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে বিধাননগর আদালতে তিনি হাজিরা দিলেন এবং আজকে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। অর্থাৎ মমিতা, তুমি যেমনটা জানাচ্ছ যে আগের দিনই আমরা দেখেছিলাম যে এই গড় হাজিরার পর তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে অসহযোগিতা করা হলে তারপরে কিন্তু রক্ষা কবচ পর্যন্ত কেড়ে নেওয়া হবে, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল আদালতের তরফে এবং যেমনটা আমরা যে আলোচনা করছিলাম যে একেবারে আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে সব কিছুর একটা সীমা রয়েছে, বিচারকের নির্দেশ মানতে বাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকে আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যেই নির্ধারিত সময়ের কিছু আগেই পৌঁছে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে আদালত চত্বর, যেমনটা তুমি ছবি আমাদের সামনে তুলে ধরছো। 11:49 আদালতে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও এবং টেকনিক্যাল এক্সপার্টের উপস্থিতিতেই এই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কি জানা যাচ্ছে মমিতা, কি আপডেট উঠে আসছে? দেখো, একেবারে এই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রসিডিওর রয়েছে, বেশ কিছু পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি মেনেই যেহেতু সিআইডির তদন্ত, সিআইডি এই মামলা তদন্ত করছে এবং সেই তদন্তের সূত্র ধরেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, সেক্ষেত্রে অবশ্যই তদন্তকারী অফিসার যিনি রয়েছেন, ইনভেস্টিগেটিং অফিসার যিনি রয়েছেন তার উপস্থিতিতে এবং বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে এবং যেহেতু একেবারেই বলা যেতে পারে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ
তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পরবর্তীতে যেহেতু জনসভা থেকে তিনি নিজেই এই ধরনের মন্তব্য করেছিলেন, সেই ভয়েস স্যাম্পল মিলিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে, সেই কারণেই তার নমুনা সংগ্রহ করা হবে এবং সেক্ষেত্রে টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন ভয়েস স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে, যারা এই আধিকারিক সংশ্লিষ্ট আধিকারিক যারা রয়েছেন, এক্সপার্ট যারা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই তারা আদালতে এসে পৌঁছেছেন, তাদের উপস্থিতিতেই সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। গোটা বিষয়টা বেশ কিছুটা সময় সাপেক্ষ বলা যেতে পারে, দীর্ঘ সময় লাগতে পারে এক্ষেত্রে, এবং একাধিক ভয়েস স্যাম্পলও নেওয়া হয়ে থাকে অনেক ক্ষেত্রেই প্রয়োজন অনুযায়ী, এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই সেই প্রসেস শুরু করা হয়েছে। সেই যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনেই আজকে ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে। এবং আদালতের যে বিষয়টা তুমি উল্লেখ করছিলে, গত সপ্তাহে যে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, সেখানে কিন্তু রীতিমতো ধমক খেতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা তার আইনজীবীকে রীতিমতো ভৎসনা করা হয় এবং বলা হয়েছিল যে আজকে অর্থাৎ 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি হাজিরা না দেন, সেক্ষেত্রে কিন্তু তার রক্ষা কবচ যেরকম তুলে নেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে আদালতের তরফ থেকে, এবং সমস্ত কিছু একটা সীমা থাকে, সেই মন্তব্য করেছিলেন বিচারপতি। অর্থাৎ বারবার করে তাকে পুলিশের তরফ থেকে তলব করা হচ্ছে, তাকে বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে, তিনি একাধিকবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং হাজিরা এড়িয়ে গিয়ে তিনি আবারও একই সঙ্গে আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং সিঙ্গেল বেঞ্চে একেবারে সেই নির্দেশ, নিম্ন আদালতের নির্দেশকে বহাল রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, এবং পরবর্তী ক্ষেত্রে আবারও তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেটা নিয়েও কিন্তু তাকে ভৎসনা করা হয়েছিল যে তিনি একের পর এক বেঞ্চে মামলা করে যাচ্ছেন, অথচ তিনি হাজিরা দিচ্ছেন না, তিনি যে নির্দেশ সেই নির্দেশ মানছেন না, তিনি তলবে সাড়া দিয়ে তিনি তদন্তে সহযোগিতা করছেন না, কিন্তু তিনি বারবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে কালবিলম্ব করছেন বা তদন্তকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। সেই কারণে কিন্তু তাকে রীতিমতো ভৎসিত হতে হয় এবং স্পষ্টতই বলে দেওয়া হয়েছিল যে 15ই জুলাই বুধবার তাকে হাজিরা দিতে হবে এবং কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, এবং দেখা গেল যে রীতিমতো আদালতে করা নির্দেশের পরে বা আদালতে ভৎসিত হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসে পৌঁছেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তিনি এসেছেন এবং আজকে তার কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে। মৌমিতা, এখানে আরো একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে আমরা দেখেছি যে 30শে জুন এবং 8ই জুলাই এই পরপর দুদিন গড়হাজির থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তুমি যেমনটা বলছিলে যে তীব্র ভৎসনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আদালত একেবারে তীব্র ভৎসিত হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সেখানে কিন্তু একটা বিষয় নিশ্চিত করতে বলেছিল যে কোনোভাবেই যাতে এই ডিম থেরাপির নজির দেখতে না হয় এবং সেই পরিস্থিতির মধ্যে পড়তে না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আজকেও কিন্তু সেই একই ছবি দেখা গেল, মানে কড়া নিরাপত্তায় মোড়া ছিল বিধাননগর আদালত চত্বর। সেখানে কিন্তু এই বিষয়টাও একটা তাৎপর্যপূর্ণ বিষয়, যেখানে বলাই হয়েছিল যে কোনো রকমভাবে এই পরিস্থিতির মুখে পড়তে হবে না। বিচারপতি তিনি জানিয়েছিলেন যে কোনো রকমভাবেই এই পরিস্থিতির মুখে পড়তে হবে না, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বারবার এই দাবি নিয়ে আসছিলেন যে এই ডিম থেরাপির নজির যাতে দেখতে না হয় পুনরায়। দেখো, একেবারেই গত সপ্তাহে যে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, সেখানে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আদালতে সওয়াল করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে গেলে তাকে এই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে, ডিম থেরাপির তার উপর হয়তো প্রয়োগ করা হতে পারে, এবং সেই জায়গা থেকে নিরাপত্তার অভাব তিনি বোধ করছেন এবং সেই কারণে তিনি রক্ষা কবচও চেয়েছিলেন। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি স্পষ্টই জানান যে তার সুরক্ষা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করবে পুলিশ প্রশাসন, অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারেটকে দায়িত্ব দেওয়া হয় যে তারা যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা রাখবেন, এবং সেক্ষেত্রে তিনি যে বিধাননগর আদালতে আসবেন এবং কণ্ঠস্বরের নমুনা দেবেন, সেখানে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না হয় বা যাতে এই ধরনের ডিম থেরাপি বা তার উপর কোনো রকম ডিম বৃষ্টি এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। এবং মনে রাখতে হবে যে আদালতের নির্দেশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরা দিয়েছেন। এটাকে নিম্ন আদালত সেই অর্ডার দিয়েছিল, নিম্ন আদালতের নির্দেশ তিনি মান্য করেননি, এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি আজকে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু পুলিশ প্রশাসনকেই মূলত দায়িত্ব দেওয়া হয়েছে যে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় নিরাপত্তা, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণে একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বিধাননগর আদালত চত্বর, এবং সেখানে একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বলা যায়। সেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে পৌঁছয় এবং তিনি ভিতরে প্রবেশ করেছেন, এবং এই ধরনের পরিস্থিতি তৈরি যাতে না হয়, আদালতের যে নির্দেশ রয়েছে পুলিশ প্রশাসন তার সমস্ত রকম ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে রাখা হয়েছে। বেশ,
ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। আপনাদের যেমনটা আমরা ছবি দেখাচ্ছিলাম যে একেবারে কণ্ঠের নমুনা দিতে আদালতে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পর দুদিন গড় হাজির থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কণ্ঠস্বরের নমুনা দিতে পৌঁছে গেলেন বিধাননগর মহকুমা আদালতে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রাখছি। একেবারে কড়া নিরাপত্তায় মোড়া ছিল আদালত চত্বর। 11:49 আদালতে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইও এবং টেকনিক্যাল এক্সপার্টদের উপস্থিতিতেই নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ দিন আজ, এবং এর আগেই আমরা দেখেছি যে 30শে জুন এবং 8ই জুলাই গড় হাজির থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্ন ছিল যে আজ কি তাহলে কণ্ঠস্বরের নমুনা দিতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বিধাননগর মহকুমা আদালতে এসে পৌঁছলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ষোলোই এপ্রিল ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো আপনাদের। এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11, 16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। একেবারে আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম যে কণ্ঠস্বরের নমুনা দিতে একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে, যে কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষা কবচ পর্যন্ত কেড়ে নেওয়া হবে, রক্ষা কবচ প্রত্যাহার করা হবে। ডিজে মামলায় অসহযোগিতা করলে রক্ষা কবচ কাড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল আদালতের তরফে। এবং যে দুদিন গড় হাজির থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে গড় হাজিরা নিয়ে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভৎসিত হতে হয়, এবং সেখানে আদালতের তরফে বলা হয়েছিল যে সবকিছুর একটা সীমা রয়েছে, বিচারকের নির্দেশ মানতে বাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে এই কড়া হুঁশিয়ারির পর অবশেষে বিধাননগর মহকুমা আদালতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।